দিইনি, একটা মার্কশিট পাবো, ওই মার্কশিটটা পেলে নাম্বারটা জমা দেব। স্যার আমি স্যার পাইনি নাম্বার। আচ্ছা, ওইটা পেয়ে যাবো, অসুবিধা নেই, দরকার হলে আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, শুরু করি। কিছু দেখতে পাচ্ছ এখন? আজকে আমরা শুরু করব রুই মাছ, ঠিক আছে? তো এই রুই মাছটা শেষ হলেই আমাদের মোটামুটি প্রথম সাময়িক যে পরীক্ষা, সেই প্রথম সাময়িক পরীক্ষার পড়াটা শেষ হয়ে যাবে। তো তোমাদের বইতে দেখো পেজ নাম্বার 93 পেজ বের করো। এখন যেহেতু আমাদের পরীক্ষা বেশ কয়েকদিন আছে হাতের সময়, তো সেই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে পড়বো, অসুবিধা নেই। হ্যাঁ, রুই মাছ। হ্যাঁ, বলো। হ্যাঁ, সিলেবাসটা হচ্ছে, শোনো, প্রথম অধ্যায় সম্পূর্ণ, আর দ্বিতীয় অধ্যায়ে হাইড্রা এবং রুই মাছ। ঠিক আছে? তোমার ওইটা তো দেওয়ার কথা, ক্লাস যেদিন শুরু হয়েছে সেদিনই তো দেওয়ার কথা। আচ্ছা, তাহলে একটু দেখে নি। হ্যাঁ, দিয়ে দেওয়ার কথা তো। আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছ বলো? এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কি কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ, রুই মাছ। হ্যাঁ, এটা হচ্ছে রুই মাছ। তো আজকে আমরা দেখো রুই মাছের যে বাহ্যিক গঠনটা রয়েছে, তোমরা সবাই হাতে বইটা নিবা, 93 যে পেজ, সেই 93 পেজটা বের করো। আমি আজকে বই লাইন বাই লাইন পড়াবো, দাগাই দিব, যেহেতু আজকে ছোট্ট একটা ক্লাস, দাগানো হয়ে গেলে পড়া মুখস্থ করে আমাকে দিবা ক্লাসে। তো দেখো যে রুই মাছ দেখো বাংলাদেশের হচ্ছে অত্যন্ত পরিচিত একটি মাছ। পরে জয়েন করে এগুলো খুব ঝামেলা করে। রুই মাছ হচ্ছে বাংলাদেশের হচ্ছে অত্যন্ত পরিচিত একটি মাছ, এবং এই মাছটি শুধু পরিচিতই না, অনেক সুস্বাদু বটে। ঠিক আছে? তো দেখো 93 পেজে দেখো, রুই বাংলাদেশের অতি পরিচিত এবং সুস্বাদু একটি মাছ, এবং রুই মাছ মেজর কার্প জাতীয় মাছ। যদি বলা হয় রুই মাছ কোন ধরনের মাছ, রুই মাছ হচ্ছে একটি কার্প জাতীয় মাছ। ঠিক আছে? তো রুই মাছের যে মাথাটা দেখো, তার আগে বলি যে রুই মাছ হচ্ছে মিঠা পানিতে বাস করে। এখানে বইতে লিখছে মিঠা পানি, এটা ভুল হয়েছে, এটা হবে মিঠা পানি। যদি বলা হয় রুই মাছ কোন ধরনের পানিতে পাওয়া যায়, মিঠা পানি, বা আমরা যেটাকে বলি স্বাদু পানি, সেই স্বাদু পানি বা মিঠা পানিতে এই রুই মাছদের কিন্তু পাওয়া যায়। এবং এদের যে মাথা থাকে, বইতে দাগাই নাও যে মাথায় আঁশ থাকে না, দ্বিতীয় যে লাইনটা সেখানে দেখো লেখা আছে মাথায় কোনো আঁশ থাকে না, কিন্তু সারা দেহে সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত। তো মাছের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আঁশ থাকে, তার মধ্যে সাইক্লয়েড হতে পারে, প্লাকয়েড হতে পারে, গ্যানয়েড হতে পারে, টিনয়েড হতে পারে। তো রুই মাছের দেহে যে আঁশটা থাকে, সেই আঁশটাকে বলা হয় সাইক্লয়েড আঁশ। কোন ধরনের আঁশ বলে সবাই বলো একটু? হ্যাঁ, সাইক্লয়েড আঁশ। এবং বইতে এখানে লিখে নাও, ওই সাইক্লয়েড শব্দটার নিচে দেখো দ্বিতীয় লাইনে লেখা আছে 93 পেজে, সাইক্লয়েডের পাশে ছোট্ট করে লিখে নাও এমসিকিউ। এই সাইক্লয়েড আঁশের এই কোশ্চেনটা এমসিকিউ আসে, লিখে নাও। তো আঁশ দিয়ে আবৃত থাকে দেহ গহ্বরে, অর্থাৎ দেহের ভিতরে। রুই মাছ যদি কেটে ফেলা হয়, কেটে ফেললে দেখবা রুই মাছের দেহের ভিতরে একটা সাদা রঙের, চকচকে একটা সাদা রঙের, অনেকটা দেখতে বালিশের মতো, হ্যাঁ, বায়ু দ্বারা পূর্ণ এরকম অংশ দেখা যায়, যেটাকে বলা হয় পটকা। ঠিক আছে? তো এই যে পটকা থাকে রুই মাছের দেহে, তুমি পটকা যদি, অনেকের আঞ্চলিকতার কারণে আমি বিগত সালে যে খাতাগুলি দেখছি সেখানে বানান মানে ভুল করে লিখো ফটকা।
ঠিক আছে, তো যদি তুমি ফটকা লিখো তাহলে কিন্তু নাম্বার শেষ। তো সেই ক্ষেত্রে যাদের এরকম আঞ্চলিকতার সমস্যা আছে তারা পটকা লেখার দরকার নাই, তারা লিখবা বায়ুথলি। ঠিক আছে, তাহলে দেহগহ্বরে পটকা বা বায়ুথলি থাকে, তাদের হচ্ছে কার্প জাতীয় মাছ বলে। এখন যদি বলা হয় যে রুইকে কার্প জাতীয় মাছ বলা হয় কেন, তাহলে কি বলতে হবে, যেসব মাছের মাথায় আইস থাকবে না কিন্তু সারা দেহে সাইক্লয়েড আইস থাকবে, তারপরে দেহগহ্বরে কি থাকবে, বায়ুথলি থাকবে, তাদেরকে কার্প জাতীয় মাছ বলা হয়। আর কার্প জাতীয় মাছের মধ্যে যেগুলো আকৃতিতে বড় এবং দ্রুত বর্ধনশীল, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ, সেগুলিকে বলা হচ্ছে মেজর কার্প। তাহলে দেখো এই যে কার্প জাতীয় মাছ যেগুলো হচ্ছে আবার কি আকারে অনেক বড় হয়, তারপরে খুব দ্রুত এদের বৃদ্ধি হয়, এবং যদি আমরা চাষ করি সেটা যদি বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় তাহলে সেই মাছগুলিকে বলা হচ্ছে মেজর কার্প। তো বাংলাদেশে দেখো তিনটি বড় কার্প জাতীয় মাছের মধ্যে রুই মাছ একটি উল্লেখযোগ্য। তো তিনটি কার্প জাতীয় মাছের মধ্যে দেখো রুই একটা, কাতলা একটা, মৃগেল, এই তিনটাই হচ্ছে কার্প জাতীয় মাছ। আর এখানে দেখো এই যে রুই মাছের কথা বললাম, এটি জনপ্রিয় এবং প্রোটিন সমৃদ্ধ সুস্বাদু মাছ, এবং এটি দ্রুত বর্ধনশীল, অর্থাৎ দ্রুত মানে এই মাছের বৃদ্ধি ঘটে। কারণ আমি একটা মাছ যদি পুকুরে চাষ করি, 1 বছর পরে দেখা গেল সেটা হচ্ছে ওজন হয়েছে 200 গ্রাম, তাহলে কি আমি ব্যবসায় কি লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব? তাহলে কোন ধরনের মাছ আমরা চাষের জন্য বাছাই করব, যেগুলি হচ্ছে দ্রুত কি হবে, বৃদ্ধি পাবে। তো দ্রুত বৃদ্ধি পাওয়ার মধ্যে রুই মাছ কিন্তু অনেক উল্লেখযোগ্য একটি মাছ। কারণ কি দেখো যে স্বাভাবিক অবস্থায় খামারে, বইতে দেখো, সবাই হাতে বই নাও, স্বাভাবিক অবস্থায় খামারে বছরে দেখো 35 থেকে 45 সেন্টিমিটার বা 1 থেকে 1.5 ফুট লম্বা হয়, আর ওজন হয় কতটুকু দেখো, 700 থেকে 800 গ্রাম। তাহলে খামারের যে রুইটা আছে সেটি হচ্ছে 700 থেকে 800 গ্রাম বিশিষ্ট ওজন হয় 1 বছরে। কিন্তু হালদা নদী, হালদা হচ্ছে চট্টগ্রামের নদী, তোমরা হয়তো নাম শুনে থাকবা, চট্টগ্রামে একটি নদী আছে যে নদীর নাম হচ্ছে কি হালদা নদী। তো এই হালদা নদীর যে রেণু পোনাগুলি আছে, 4 দিনের বয়সের যে পোনা, সেই পোনাকে বলা হয় রেণু পোনা। তো এই রেণু পোনা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়, অর্থাৎ প্রায় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত বছরে বৃদ্ধি পায়। ঠিক আছে, চট্টগ্রামে হালদা নদীকে বলা হচ্ছে রুই মাছের কি খনি। ঠিক আছে, এবং পৃথিবী বিখ্যাত হালদা। হ্যাঁ, ওই যে বললাম যে সাইক্লয়েড শব্দটার নিচে দাগ দিবা, তারপরে খামারে বছরে কতটুকু লম্বা হয়, তারপরে হালদা নদীর যেটার কথা বললাম, হালদার যে রুইয়ের পোনা সেটা বছরে বৃদ্ধি ঘটে, মানে বৃদ্ধি পেয়ে কত কেজি পর্যন্ত বাড়ে, 2 থেকে 2.5 কেজি পর্যন্ত বাড়ে, অর্থাৎ 2 থেকে 2.5 কেজি, এখানে 2 থেকে 2 কেজি ভুল লিখছে এটা। আর হালদা নদীতে যে পোনা মাছগুলি, এই পোনা মাছগুলি সর্বনিম্ন কেজি হচ্ছে 60 থেকে 65 হাজার। 1 কেজি পোনার দাম হচ্ছে কত, 60 থেকে 65 হাজার, এবং এটা অনেক সময় 1 লক্ষ টাকা পর্যন্ত কেজি হতে পারে। এবার বুঝছো, 1 কেজি পোনার দাম 1 লক্ষ টাকা এবং সর্বনিম্ন 60,000 টাকা। তাহলে নিশ্চয় এইটার মধ্যে বিশেষ কিছু কোনো কিছু রয়েছে যে কারণে এত দাম। বিশেষ কোনো কিছু যদি এখানে না থাকতো তাহলে তো এত টাকা দিয়ে কেউ মাছগুলি নিত না, তাই না? তো এই হালদা নদীর যে মাছগুলি, এইগুলি হচ্ছে বিশুদ্ধ, একদম বিশুদ্ধ প্রজাতির মাছ। ঠিক আছে, অর্থাৎ জেনেটিক্যালি একদম পিওর। তো কি বলা হচ্ছে, শুধু বৃদ্ধি হারের জন্য নয়, বিভিন্ন চাষ বা লালন কেন্দ্রগুলোতে অন্তঃপ্রজননের ফলে বামনত্ব, বিকলাঙ্গতা সহ বিভিন্ন জিনগত সমস্যা দেখা দেয় হালদার প্রাকৃতিক এবং বিশুদ্ধ জিনের পোনা এখন আরো দুর্মূল্য হয়ে উঠেছে। অর্থাৎ খামারে যে মাছগুলি চাষ করা হয়, ঠিক আছে, তোমার যে হ্যাচারিতে কৃত্রিম ভাবে যে মাছগুলি ডিম থেকে বাচ্চা ফোটানো হয়, সেই মাছগুলি বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। সেই রোগগুলির মধ্যে হচ্ছে বামনত্ব হতে পারে। তো
যখন আমরা হালদা নদীর ক্ষেত্রে বলবো, হালদা নদীর মাছগুলি কিন্তু এই ধরনের কোনো অসুবিধায় আক্রান্ত হয় না, ঠিক আছে। এবং হালদা নদীর মাছ হচ্ছে সব থেকে সুস্বাদু এবং পৃথিবীর মধ্যে বিখ্যাত হচ্ছে এই হালদা নদীর মাছ, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, যে বিভিন্ন জিনগত সমস্যা দেখা দেয়, হালদার প্রাকৃতিক এবং বিশুদ্ধ জিনের পোনা এখনো দুর্মূল্য হয়ে উঠেছে। তো বসতি দেখো কোথায়, বই তোমরা দাগাও, যে রুই মাছের বসতি দেখো, রুই মাছ ইন্ডিয়া, তারপরে হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমারের নদীতন্ত্রের প্রাকৃতিক প্রজাতি। তাহলে এই মাছগুলি কোথায় পাওয়া যাচ্ছে? ভারতে পাওয়া যাচ্ছে, পাকিস্তানে পাওয়া যাচ্ছে, বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং মায়ানমারের যে নদীগুলি রয়েছে সেই নদীগুলিতে প্রাকৃতিক ভাবে পাওয়া যায়। আর স্বাদু পানির যে পুকুরগুলি রয়েছে, অর্থাৎ মিঠা পানির যে পুকুর আছে, নদী আছে, হ্রদ আছে, মোহনায়ও এদের কিন্তু পাওয়া যায়। তো বাংলাদেশের বিভিন্ন বড় নদীতে বিচরণ করে এবং ডিম ছাড়ার সময় প্লাবন ভূমিতে প্রবেশ করে। এই প্লাবন ভূমিতে শব্দটা দাগ দাও, যে ডিম ছাড়ার সময় রুই মাছ কোথায় প্রবেশ করে? প্লাবন ভূমি। মোহনাটা কি? মোহনা হচ্ছে যেখানে নদী আর সমুদ্র মিলিত হয়, যে জায়গায় নদী আর সমুদ্র একীভূত হয় সেই জায়গাটাকে বলা হয় মোহনা বা ইস্টুয়ারি। ইস্টুয়ারি হচ্ছে ইংরেজি শব্দ, বাংলায় মোহনা বলে। তো তোমরা যদি সেন্ট মার্টিনে যেয়ে থাকো, তো দেখবা যে টেকনাফ নদীটা যেখানে বঙ্গোপসাগরের সাথে মিক্সড হয়, মিলিত হয়, প্রবল স্রোত যে জায়গাটা, এই যে জায়গায় নাপ নদীটা বঙ্গোপসাগরের সাথে যুক্ত হচ্ছে, সেই সংযোগ স্থলটাই হচ্ছে একটা মোহনার উদাহরণ বাংলাদেশে। আচ্ছা, তো কি বলছিলাম? স্বাদ, সহজ চাষ পদ্ধতি এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে ও পুষ্টি ঘাটতি মেটাতে শ্রীলঙ্কা, নেপাল, চায়না, রাশিয়ান ফেডারেশন, তারপর জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া এবং আফ্রিকান দেশগুলিতে রুই মাছের চাষ ব্যাপকভাবে হচ্ছে। তো আমরা এখন রুই মাছ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। দেখো, রুই মাছ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় পাওয়া যায়। তো বাংলাদেশ তো আমরা জানি যে গ্রীষ্মমণ্ডলীয় একটি এলাকা। তো দ্বিতীয় যে পয়েন্টে দেখো লেখা আছে 14°C নিচে রুই মাছ কিন্তু বাঁচতে পারে না। এটা বইতে আসবে একটু পরেই, তোমরা এটা সবাই মুখস্থ করে ফেলো এখনই, যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না। সবাই বলো। হ্যাঁ, এইটা কিন্তু এমসিকিউতে প্রায় আসে। 14°C তাপমাত্রার নিচে রুই মাছ বেঁচে থাকতে পারে না। তো দেখো, যখন এদের বয়স অল্প থাকে, তো অল্প বয়সে দলবদ্ধভাবে বাস করলেও পরিণত বয়সে একা বাস করে, মানুষের বাচ্চার মতো, তাই না? মানুষের বাচ্চারা যখন ছোট থাকে দলবদ্ধভাবে বাস করে, আর যখন বড় হয়ে যায় তখন একা একা বাস করে। তো রুই মাছের সাথে মিল আছে। তো যখন অল্প বয়স থাকে তখন তারা দলবদ্ধভাবে বাস করে এবং যখন পরিণত হয়ে যায় তখন তারা এককভাবে বাস করে। দেহ মাকু আকৃতির, স্পিন্ডল শেপড। তো দেখো, যে দেহের সম্মুখ যে অংশটা, সেই সম্মুখ অংশটা এবং লেজের দিকে যে অংশটা সেটা সরু, আর মাঝখানের অংশটা চওড়া। তাহলে এই যে দুই প্রান্ত সরু এবং মাঝখানের যে অংশটা যদি চওড়া হয়, এই ধরনের আকারকে বলা হয় মাকু আকৃতির। তো তোমাদের যদি জিজ্ঞেস করা হয় রুই মাছের দেহের আকার কেমন? হ্যাঁ, মাকু আকৃতির। এই মাকু আকৃতির ফলে কি হয়, তারা পানির ভিতরে কিন্তু খুব দ্রুত, মানে সহজেই চলাফেরা করতে পারে, অর্থাৎ স্রোতে বাধা পায় না। তারপরে রুই মাছের দেখো চোখে কিন্তু পাতা নাই, রুই মাছের চোখে পাতা থাকে না। তারপরে পাখনা থাকে দুই প্রকার, যুগ্ম এবং অযুগ্ম। যুগ্ম এবং অযুগ্ম, এটা বুঝো? আচ্ছা, যে পাখনাগুলি জোড়ায় জোড়ায় থাকে, দুইটা করে থাকে, জোড়ায় জোড়ায় থাকে, তাদেরকে বলা হয় যুগ্ম, আর যেগুলো একটা থাকে তাদেরকে বলা হয় অযুগ্ম। তো এখন আমি এই যে এই জায়গাটা দেখো, এই যে এখানে যে পাখনাটা দেখানো হচ্ছে পিঠের দিকে, খেয়াল করো, এই যে পিঠের দিকে যে পাখনাটা, এই যে এই পাখনাটা দেখো, এই পাখনাটা কি যুগ্ম না অযুগ্ম? পৃষ্ঠীয় পাখনা, রুই মাছের পৃষ্ঠীয় পাখনা থাকে একটা, এই জন্য এটি হচ্ছে অযুগ্ম। আর যেটা থাকবে দুইটা সেটাকে বলা হচ্ছে যুগ্ম। তো এখন দেখো, এই যে বক্ষ পাখনা, এই যে এইখানে যে পাখনাটা, এই পাখনা কয়টা থাকে? হ্যাঁ, দুইটা। তাহলে দুইটা থাকলে সেটা কি যুগ্ম না অযুগ্ম?
হুম। আচ্ছা, প দ্বারা যেগুলো নাম থাকবে শুরু সেগুলো হচ্ছে সংখ্যায় একটা থাকে, যেমন পৃষ্ঠ পাখনা। তাহলে যেগুলোর নাম হচ্ছে প দিয়ে শুরু হয়, প, ঠিক আছে। পৃষ্ঠ পাখনা, যেমন এই পাখনার নাম পৃষ্ঠ পাখনা, যেটা প দিয়ে নাম শুরু সেগুলো থাকে একটা, যেমন এটা হচ্ছে পুচ্ছ পাখনা, এটা হচ্ছে একটা থাকে। তোমাদের হচ্ছে সহজে মনে রাখার জন্য আমি শিখিয়ে দিলাম যেগুলোর নাম প দিয়ে শুরু হয়, ঠিক আছে। যে পাখনাগুলির নাম প দিয়ে শুরু হবে সেইগুলি থাকবে এমসিকিউ কিন্তু আসে, যেগুলি যেগুলি দ্বারা মানে প দিয়ে শুরু হবে, যাদের নাম তারা সংখ্যায় থাকে একটা, এটা মনে রাখবা। হ্যাঁ। আচ্ছা, রুই মাছের সাধারণত সাইক্লয়েড আইস দিয়ে ঢাকা থাকে, কি দ্বারা ঢাকা থাকবে আবার বলো সবাই একবার। এখানে কিন্তু বেশ কিছু তথ্য আছে, দেখো সাইক্লয়েড আইস, তারপরে 14°C তাপমাত্রা, এই বিষয়গুলি কিন্তু মনে রাখতে হবে, এগুলি এমসিকিউ আসবে। তারপরে রুই মাছের, হ্যাঁ বলো। রুই মাছের গঠন নাই, রুই মাছের বাহ্যিক গঠন 94 পেজে দেখো, পেজ নাম্বার 94, সবুজ কালি দিয়ে লেখা, দেখো লেবীয় রুহিতার বাহ্যিক গঠন। লেবীয় রুহিতা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো শরীরের দুই পাশ সমানভাবে চ্যাপ্টা এবং সারা শরীর রূপালী রঙের আইস দ্বারা আবৃত থাকে। আচ্ছা, এবার দেখো এই যে রুই মাছের যে শ্রেণীবিন্যাস আছে, এই শ্রেণীবিন্যাসটা তোমাদের ভালো করে পড়তে হবে। অর্থাৎ তুমি কিংডমটা বাদ দিতে পারো, ফাইলাম কর্ডাটা, সুপার যে ক্লাস সেটি হচ্ছে অস্ট্রিকথিস, ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, সাব ক্লাস যেটা সাব ক্লাস পড়ার দরকার নাই, অর্ডার পড়ো সাইপ্রিনিফর্মিস, ফ্যামিলি সাইপ্রিনিডি, জেনাস লেবিও, স্পিসিস হচ্ছে লেবিও রুহিতা। তাহলে এইটা তোমার বইতে দেখো দেয়া আছে, এটা বইতে দেয়া আছে 93 পেজে নিচের অংশে। এটা মুখস্থ করে ফেলবা, কারণ এটা হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন আসবে, ঠিক আছে। এটা 93 পেজে দেয়া আছে, এটা পড়ে নিবা, এটা হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন এখান থেকে আসবে। এখন দেখি মাথা, দেখো এই যে এই অংশটা হচ্ছে কি রুই মাছের মাথা। তো আমরা একে একে বিভিন্ন অংশগুলি আলোচনা করি। আচ্ছা, তার আগে একটু 94 পেজে লেখা আছে স্বভাব, স্বভাব সম্পর্কে আমরা বলি। জীবনের প্রাথমিক পর্যায়ে রুইয়ের যে পছন্দের খাবার সেগুলো হচ্ছে প্লাঙ্কটন, ঠিক আছে। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ এবং প্রাণী যেগুলি রয়েছে সেগুলিকে বলা হচ্ছে প্লাঙ্কটন। তো জীবনের প্রাথমিক যে স্টেজ সেই সময় তারা প্রাণী প্লাঙ্কটন এবং উদ্ভিদ প্লাঙ্কটনকে খায়। আর আঙুলিপোনা যে দশাটা রয়েছে, প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করলেও ডেজমিড, ফাইটোফ্ল্যাজেলেট, শৈবাল রেণু ইত্যাদিও গ্রহণ করে, ঠিক আছে। এবং এদের যে পৌষ্টিক নালী রয়েছে সেই পৌষ্টিক নালীর ভিতরে কি থাকে, পচনশীল যে জৈব পদার্থ, বালু, কাদা, এইগুলি দেখে মনে হয় এদের হচ্ছে তলদেশী খাদক। অর্থাৎ এদের পৌষ্টিক নালীতে যখন পরীক্ষা করে দেখা গেছে তার মধ্যে কাদা থাকে, বিভিন্ন জৈব পদার্থ থাকে, বালু থাকে। তো কাদা তো মাটির নিচের অংশে থাকে, পুকুরের যে গভীর মানে সেই মাটির তলদেশে থাকে। তাহলে কাদা যেহেতু পরিপাক নালীর মধ্যে পাওয়া গেছে, তাহলে বোঝা যাচ্ছে তারা পানির যে নিচের লেয়ার সেই নিচের লেয়ারেও কিন্তু তারা খাবার সেখান থেকে গ্রহণ করে খায়, ঠিক আছে। এবং ফুটে খাওয়ার উপযোগী ঝালরযুক্ত ঠোঁট এবং মুখগলবিল অঞ্চলে দাঁতের বদলে ধারাল কর্তনাল থাকে। তো আমরা একটু আগেই বললাম যে রুই মাছের বাস করার জন্য 14°C কম তাপমাত্রা হলে কিন্তু হবে না, অর্থাৎ 14°C তাপমাত্রার নিচে এরা বাঁচতে পারে না। তো এখন আমরা মাথাটা দেখে একটু আলোচনা করি, রুই মাছের মাথা নিয়ে। দেখো দেহের অগ্রপ্রান্তে, এই যে দেখো দেহের অগ্রপ্রান্ত হতে কানকোর পশ্চাৎ প্রান্ত পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে মাথা। তো আমি একটু এখানে দেখিয়ে দিই, দেখো কোথায় গেল, দেহের অগ্রপ্রান্ত হতে, দেহের অগ্রপ্রান্ত হতে, তাহলে এই যে এই প্রান্তটা হচ্ছে অগ্রপ্রান্ত, অগ্রপ্রান্ত হতে কানকো, এই যে এখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এই অংশটাকে বলা হচ্ছে, খেয়াল করো, এই অংশটাকে বলা হচ্ছে কানকো। এইটা দিয়ে কি করে ফুলকাগুলিকে ঢেকে রাখে। তাহলে দেহের অগ্রপ্রান্ত থেকে শুরু করে
কানকোর এই যে শেষ প্রান্ত পর্যন্ত, এই যে কানকোর শেষ প্রান্ত পর্যন্ত এই এই যে এই অংশটুকু হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে মাথা। কি দেখতে পাচ্ছ? যদি বলা হয় মাথা কোন পর্যন্ত, এই যে অগ্র যে প্রান্ত, এই অগ্র প্রান্ত থেকে শুরু করে এই যে ফুলকা গুলো ঢাকা থাকে যে ঢাকনা দিয়ে, সেই ঢাকনাকে বলা হয় কানকোর। তাহলে সেই কানকোর একেবারে লাস্ট যে স্টেজ বা প্রান্ত, সেই পর্যন্ত এই অংশকে বলা হচ্ছে মাথা। তো মাথা যদি বলা হয়, এই মাথা কতটুকু লম্বা হবে? মাথা 4 থেকে 5 ইঞ্চি লম্বা হবে। কতটুকু লম্বা? 4 থেকে 5 ইঞ্চি। অর্থাৎ এই যে এইটুকু লম্বা হবে কতটুকু, এই যে এই পর্যন্ত অংশটুকু লম্বা হবে 4 থেকে 5 ইঞ্চি। এবং মাথা মাথা কি করে? চোখ ধারণ করে। মাথা কি করে? চোখ ধারণ করে। তাহলে তুমি দেখো মাথার অংশের মধ্যেই কিন্তু এই যে চোখ, তাহলে মাথা কি করবে? চোখ ধারণ করবে। এবং চোখ যদি তুমি ভালো করে খেয়াল করো, চোখে কিন্তু কোনো পাতা দেখো নেই। যেটুকু বললাম এটুকু কার বুঝতে অসুবিধা আছে বলো? এখন তোমরা বইটা বের করো, দেখো দেহের অগ্রপ্রান্ত থেকে কানকোর পশ্চাৎ প্রান্ত পর্যন্ত অংশটি হচ্ছে মাথা, এবং মাথা 4 থেকে 5 ইঞ্চি লম্বা এবং পৃষ্ঠভাগ উত্তল। মাথার যে পৃষ্ঠ অংশ, এই এই যে মাথার যে পৃষ্ঠ দিকের অংশটা, এই অংশটা কিন্তু উত্তল, অর্থাৎ এই যে এরকম ভাবে থাকবে। মাথার পৃষ্ঠভাগটা থাকবে কেমন? উত্তল, সেটা বলছে। আর কি বলছে? তুণ্ড ভোঁতা নিচু কিন্তু চোয়ালের সামনে বাড়ানো। তাহলে এই যে এইখানে যে অংশটা দেখতে পাচ্ছি, এইখানে থাকবে তুণ্ড, এবং তুণ্ডটা কি বলা হচ্ছে? তুণ্ডটা হচ্ছে ভোঁতা টাইপের এবং চোয়ালের সামনে বাড়ানো, এবং কোনো পার্শ্বীয় খণ্ড থাকবে না। মুখ অর্ধচন্দ্রাকার। এদের যে মুখ, সেই মুখটা যদি বলা হয় কেমন? অর্ধচন্দ্রাকৃতির, সেমিলুনার যেটাকে বলা হয়। তাহলে মুখটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। আমরা একটু দেখে নিই। এই যে মুখটা দেখো, মুখ হচ্ছে কি অর্ধচন্দ্রাকৃতির। তো যেগুলি বোঝানো হচ্ছে তোমরা কি বুঝতে পারছো? তাহলে এই যে মুখটা দেখো, এখানে মুখটা দেখো, এখানে খেয়াল করো, মুখ হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির, এটাও তোমরা পড়বা। তারপরে কি বলা হচ্ছে? হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে মুখটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। তারপরে কি বলা হচ্ছে? যে নিচের দিকে উপপ্রান্তীয় অবস্থিত আড়াআড়ি, আচ্ছা ঠিক আছে দরকার নাই। এবং মুখে ম্যাক্সিলারি বারবেল থাকে। এই যে মুখের এখানে তুমি যদি রুই মাছ নিয়ে দেখো, মুখের এই দুই পাশে এরকম ছোট ছোট দুইটা চুলের মতো অংশ থাকে। এই যে এই জায়গাগুলিতে ছোট ছোট চুলের মতো অংশ থাকে, যেগুলিকে বলা হচ্ছে ম্যাক্সিলারি বারবেল। কি বলে? ম্যাক্সিলারি। হ্যাঁ, এই যে আমি একটু দেখাই দিই। তাহলে রুই মাছ তুমি যদি ভালো করে খেয়াল করো, সেখানে এরকম কি থাকে? ম্যাক্সিলারি বারবেল থাকে। এই যে এরকম ছোট্ট ছোট্ট সুতার মতো দুটো অংশ থাকে, যাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? যে এদের যে মাথা, খেয়াল করো এই যে এখানে দেখো বডির ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের আঁশ আছে, যে সাইক্লয়েড আঁশ দেখা যায়, কিন্তু মাথার অংশে তুমি খেয়াল করো, মাথার অংশে কিন্তু কোনো আঁশ থাকে না। তো পরেরটায় যাই, দেহকাণ্ড। ঠিক আছে, দেহকাণ্ড দেখো কানকোর শেষ ভাগ থেকে, হ্যাঁ আঁকতে যদি বলে তখন আঁকবা, যদি উল্লেখ করে দেয়। তবে কোনগুলি আসবে আমি বলে দেব। দেখো দেহকাণ্ড, তাহলে দেহকাণ্ড কোনটা? কানকোর শেষ ভাগ থেকে। এই যে এইটা হচ্ছে কানকোর শেষ ভাগ। তাহলে কানকোর শেষ ভাগ থেকে শুরু করে পায়ু পর্যন্ত, এই যে এখানে থেকে পায়ু, তাহলে কানকোর শেষ ভাগ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে অংশটা, এই সেই অংশটাকে বলা হচ্ছে কি? কানকোর শুরু থেকে এই কানকো যেখানে শেষ হয়েছে দেখো, সেখান থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে অঞ্চলটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি, সেই অংশটা হচ্ছে কি? দেহকাণ্ড। যদি বলে দেহকাণ্ড কত পর্যন্ত বিস্তৃত? কানকোর শেষ ভাগ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত যে অংশটা, সেটাই হচ্ছে কি? দেহকাণ্ড। এই অংশটি চওড়া এবং বিভিন্ন ধরনের পাখনা বহন করে। কি বলা হচ্ছে? তুমি যদি খেয়াল করো তাহলে দেখো এই অঞ্চলটা কিন্তু চওড়া। এই যে
এই অঞ্চলটা দেখো অপেক্ষাকৃত কিন্তু এই যে দেখো মাঝখানের যে অংশটা যদি তুমি দেখো এই অঞ্চলটা কিন্তু অনেকখানি চওড়া, এবং এখানে দেখো বিভিন্ন ধরনের পাখনাগুলি কিন্তু ধারণ করছে। এই একটা পাখনা, তারপরে এই যে পাখনা। তাহলে দেহকাণ্ডের মধ্যে কি থাকবে? বিভিন্ন ধরনের এই যে দেখো পাখনাগুলি থাকবে। এখন যদি বলে পাখনা কাকে বলে জানো? পাখনা কাকে বলে? আচ্ছা, কে বললা এটা? নাম? হ্যাঁ, তো মাছের যে চলন অঙ্গ, অর্থাৎ যা মাছকে চলনে সাহায্য করে এবং দেহের ভারসাম্য রক্ষায় যেটা সাহায্য করে সেগুলো কি বলা হচ্ছে কি? পাখনা। তো সব থেকে সহজ উত্তর, মাছের চলন অঙ্গ কি বলা হচ্ছে? পাখনা। এবং কি বললাম যে পাখনাগুলি পূর্ণ বিকশিত এবং অস্থিময় পাখনা রশ্মি বিদ্যমান। তুমি যদি রুই মাছ একটা নাও, তো রুই মাছের পাখনাটা যদি এরকম হয়, হ্যাঁ, তুমি এই যে এটাকে মনে করো একটা পাখনা। তো তুমি যদি পাখনার ভালো করে খেয়াল করো, এরপর থেকে যখন মাছ দেখবা খেয়াল করবা এই পাখনার ভিতরে এরকম ছোট ছোট কাঠির মতো শক্ত অস্থি নির্মিত কিছু শলাকার অংশ দেখা যায়। তো এইগুলোকে বলা হচ্ছে কি? পাখনা রশ্মি। তো রুই মাছ তুমি যদি নাও, তো রুই মাছের যে পাখনার ভিতরে দেখবা যে এরকম কি থাকে? পাখনা রশ্মি থাকে। তো কি বলছে? পাখনাগুলো পূর্ণ বিকশিত এবং অস্থিময় পাখনা রশ্মি যুক্ত। তো এই যে তুমি এখানে যদি খেয়াল করো, এই যে এই জায়গায় খেয়াল করো, দেখো এর ভিতরে শক্ত কি ম্যাচের যে কাঠির মতো অস্থি দ্বারা তৈরি এরকম কাঠির মতো ছোট ছোট অংশ দেখা যায়, যেগুলিকে বলা হয় কি? পাখনা রশ্মি। এবং দেহকাণ্ডের অগ্রপ্রান্তের অঙ্কীয় দিকে ঠিক মাঝ বরাবর 3টি ছোট ছিদ্র থাকে। তাহলে কি বলা হচ্ছে? দেহের কাণ্ডের পশ্চাৎ প্রান্ত, তাহলে এই যে এইটা হচ্ছে পশ্চাৎ প্রান্ত, এই পশ্চাৎ প্রান্তে কি থাকবে? 3টা ছিদ্র থাকবে। তো প্রথমে কি থাকবে? পায়ু ছিদ্র, তারপরে জনন ছিদ্র, এবং সবশেষে কি থাকবে? রেচন ছিদ্র। তো যদি বলা হয় রুই মাছের দেহকাণ্ডে ছিদ্রের সংখ্যা কয়টি? 5টি। তাহলে এই 5টি ছিদ্রের মধ্যে প্রথমে কোন ছিদ্রটি থাকে? 5টি ছিদ্রের মধ্যে প্রথমে কোন ছিদ্রটি থাকে? প্রথমে থাকে পায়ু ছিদ্র। প্রথম প, মনে রাখো, প্রথমের অক্ষর কি? প। তাহলে মনে রাখবা প্রথমে পায়ু ছিদ্র থাকবে, প দিয়ে শুরু, প্রথম প, পায়ু ছিদ্রের প, মনে রাখো। তাহলে প্রথমে কি থাকবে? পায়ু ছিদ্র থাকবে। আচ্ছা, পায়ু ছিদ্রের পরে যেটা, সেটা থাকবে কি? জনন ছিদ্র। পায়ু ছিদ্রের পরে কি থাকবে? জনন ছিদ্র, এবং সব শেষে থাকবে রেচন ছিদ্র। তো এখন দেখি পাখনাগুলি দেখি। তো রুই মাছের বইতে দাগায় নাও 95 পেজে, মাছের চলন অঙ্গকে বলা হয় পাখনা। মাছের চলন অঙ্গকে বলা হয় পাখনা। তো দেখো কানকোর শেষ প্রান্ত হতে পায়ু পর্যন্ত অংশকে দেহকাণ্ড বলে, এবং দেহকাণ্ডে পার্শ্বীয় রেখা থাকে। এই যে এখানে দেখো আমি লাল একটা রেখা দেখাইছি। দেহকাণ্ডে কি থাকে? পার্শ্বীয় রেখা থাকে, এবং যা স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কাজ করে। এটা কিন্তু সেন্সরি অর্গান হিসেবে কাজ করে, অর্থাৎ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করতে সাহায্য করে। তো দেহকাণ্ডে কি থাকে? জনন ছিদ্র, পায়ু ছিদ্র এবং রেচন ছিদ্র ধারণ করে। তাহলে দেহ ছিদ্রের মধ্যে কয়টি ছিদ্র থাকে? 3টি। হ্যাঁ, 3টা ছিদ্র থাকে। কি কি? পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র। এবং দেহকাণ্ডে আমরা যদি লক্ষ্য করি, দেখো দেহকাণ্ডে কিন্তু আইস দ্বারা কি থাকবে? আবৃত থাকবে। আচ্ছা, এখন দেখো লেজ। সবশেষে লেজটা আমরা আলোচনার আগে পাখনাগুলি আলোচনা করি। দেখো তো 95 পেজে দেখো দেয়া আছে পাখনা কি? পাখনা হলো রুই মাছের প্রধান চলন অঙ্গ বা গমন অঙ্গ। এই পাখনার সাহায্যেই রুই মাছ কি করে? পানির ভিতরে চলাফেরা করে। তো রুই মাছের দেহে রশ্মিযুক্ত জোড় সংখ্যক বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা এবং বিজোড় সংখ্যক পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা থাকে। তোমরা খেয়াল করো, যেটা বিজোড় সেটা হচ্ছে অযুগ্ন, আর যেটা জোড় সেটা হচ্ছে যুগ্ন। তো একটু খেয়াল করো, যেগুলির নাম প দিয়ে শুরু, কি দিয়ে? পরীক্ষায় কিন্তু আসবে এটা জোড় পাখনা না বিজোড় পাখনা। তুমি খেয়াল করো, যেগুলির নাম প দিয়ে শুরু, দেখো পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। কি কি বললাম?
হ্যাঁ, তো যাদের নামগুলি প দিয়ে শুরু সেইগুলি হচ্ছে বিজোড় পাখনা বা অযুগ্ন পাখনা, অর্থাৎ এইগুলির সংখ্যায় থাকবে একটা। তাহলে পৃষ্ঠ পাখনা থাকবে সংখ্যায় একটা, বায়ু পাখনা থাকবে একটা, আর পুচ্ছ পাখনা থাকবে একটা। এখন যদি বলি বক্ষ পাখনা কয়টা থাকবে? দুইটা। যদি বলা হয় শ্রোণী পাখনা কয়টা থাকবে? দুইটা। তো এখন যদি এমসিকিউ আসে যে এই পাখনা সংখ্যায় কয়টি, এখন কি আর ভুল হবে? হ্যাঁ, শুধু মনে রাখবা নাম যদি প দিয়ে শুরু হয় একটা, অর্থাৎ অযুগ্ন পাখনা। তো দেখি পাখনাগুলি রশ্মি বিশিষ্ট হওয়ায় জলের চাপে মানে পানির চাপে ছিঁড়ে যায় না। ওই যে আমরা বললাম পাখনার ভিতরে ছোট ছোট অস্থি দ্বারা তৈরি কাঠির মতো কিছু অংশ দেখা যায়, যেগুলিকে বলা হয় পাখনা রশ্মি বা ফিন রে। তো এই পাখনা রশ্মিগুলি থাকার কারণে কি হয়, মাছ যখন স্রোতের মধ্যে পানির ভিতর চলাচল করে তখন কিন্তু এই পাখনাগুলি ছিঁড়ে যায় না। আর এই পাখনাগুলির কাজ দেখো, মাছের চলনে সাহায্য করে, তারপরে গমনে সাহায্য করে, দিক পরিবর্তন করতে সাহায্য করে, এবং পানির মধ্যে দেহের ভারসাম্য বজায় রাখতেও কিন্তু এই পাখনাগুলি সাহায্য করে। তো পাখনাগুলি আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো পৃষ্ঠ পাখনা। রাজন আছো? মিরপুর থেকে কে আসো? হ্যাঁ, মিরপুর থেকে কে আসো? মিরপুর থেকে আসো কেউ? মিরপুর থেকে কেউ আসো? আচ্ছা, এখানে দেখো পৃষ্ঠ পাখনা। একজন বলো তো এটা কি যুগ্ন পাখনা না অযুগ্ন পাখনা? অযুগ্ন পাখনা। তাহলে দেখো পুচ্ছ পাখনা, এটা কি যুগ্ন না অযুগ্ন? বায়ু পাখনা অযুগ্ন। শ্রোণী পাখনা যুগ্ন। তারপরে বক্ষ পাখনা। এখন যদি কোশ্চেন করা হয় যে রুই মাছের দেহে কয় ধরনের পাখনা থাকে? 5 ধরনের। এটা দুইবার বলো, রুই মাছের দেহে কয় ধরনের পাখনা থাকে? 5 ধরনের। 5 ধরনের পাখনাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। কি কি? যুগ্ন এবং অযুগ্ন। ভেরি গুড। ওকে, এখন আমরা এখন তোমরা বইতে ফিরে যাও। বইতে 95 পেজে দেখো পৃষ্ঠ পাখনা। আমি বইটা দাগাই দিই। দেহকাণ্ডের মাঝ বরাবরের পেছনে বড় কিছুটা রম্বস আকারের একটি মাত্র পৃষ্ঠ পাখনা অবস্থিত। এখানে রম্বস আকারের এই শব্দটা দাগ দাও। যদি বলা হয় পৃষ্ঠ পাখনার আকার কেমন? পৃষ্ঠ পাখনা হচ্ছে রম্বস আকারের। আচ্ছা, এর উপরের দিকের মধ্যভাগ অবতল। এই যে মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশটা হচ্ছে অবতল। আমি যদি একটু ভালো করে দেখাই, পৃষ্ঠ পাখনার মাঝের যে অংশটা, সেই মাঝের অংশটা, এটা যদি পৃষ্ঠ পাখনা হয় তাহলে পৃষ্ঠ পাখনার এই যে মাঝখানের অংশটা এরকম অবতল থাকবে। এই যে এই জায়গাটা কি থাকবে? এরকম অবতল থাকবে। আচ্ছা, এতে 14 থেকে 16টি পাখনা রশ্মি থাকবে। তাহলে এই পৃষ্ঠ পাখনার মধ্যে দেখো এরকম পাখনা রশ্মি থাকবে কয়টা? এখানে পাখনা রশ্মি থাকবে কয়টা? 14 থেকে 16টি। আবার বলো যে পৃষ্ঠ পাখনায় পাখনা রশ্মি থাকবে কয়টি? 14 থেকে 16টি। আর বক্ষ পাখনায় থাকবে 17 থেকে 18টি। শ্রোণী পাখনায় 9টি। বায়ু পাখনায় 6 থেকে 7টি। আর পুচ্ছ পাখনায় থাকবে 19টি। তাহলে এইগুলি সব মুখস্থ করতে হবে। আর আইসের কথা আমরা ইতিমধ্যেই বলে দিয়েছি, যাদের দেহ সাইক্লয়েড ধরনের আইস দ্বারা আবৃত থাকবে। তো আমি যেটুকু আজকে পড়ালাম আইস পর্যন্ত তোমরা পড়বা। আইসের একটু বাদ হয়ে গেল, সময় শেষ হয়ে গেছে। তো যেটুকু পড়ালাম এইটুকুর মধ্যে তোমাদের একটা পরীক্ষা নেব আমি, ঠিক আছে? যেমন আমি জিজ্ঞেস করবো রুই মাছ হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াসের নিচে বাস করতে পারে না। সব থেকে বিখ্যাত বাংলাদেশের একটি নদীর নাম বলো যেখানে রুইয়ের জন্য ভালো। কয় ধরনের পাখনা পাওয়া যায়, ঠিক আছে? তারপরে রুই আজকে আমি দিয়ে দেবো, এবং এই এক্সামে যারা অ্যাটেন্ড করবে সেটাই উপস্থিত হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? আমি ক্লাসরুমে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, তোমরা সবাই পরীক্ষাটা
দিবা স্যার আমাদেরকে আপনাদের স্যার একবার চেক ক্লাসরুমের মধ্যে আমি দিয়ে দেবো। আচ্ছা রে আমাদের ক্লাস হবে না কোনো অন্য সাবজেক্টের ক্লাসগুলো হবে না হ্যাঁ, স্যার আমাদের তো অন্য ক্লাস হবে এখন না তো তোমার সব ক্লাস যখন শেষ হয়ে যাবে রাত 10টার মধ্যে আমাকে দিলেই হবে। আচ্ছা যেটুকু পড়লে হুম আজকে একদম আছে পরীক্ষা আছে স্যার। ও আচ্ছা, রাত 11টার মধ্যে আমি তো বেশি দিব না, মাত্র 5টা বা 10টা এমসিকিউ দেব, তুমি জাস্ট গুগল ফর্মে পূরণ করে দিবা, 2 মিনিটের কাজ। ঠিক আছে, তো ঠিক আছে সবাই, হ্যাঁ সবাই ভালো থাকো। এখন অন্য ক্লাসে, হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। 26 জন। যাবে শব্দ সেটি বাড়ি দিয়েছে, বাড়াবাড়ি করেছে। জানলা বন্ধ করা, জানলা খুলে দিলে কি আজকে 17 তারিখ। কত জায়গায় কাহিনী। 6 নম্বরে রিপোর্ট দিতে হয়, 3 রিপোর্ট দিতে হয়, কয়জন পেয়েছেন? সাইফুল স্যার দেখি কি মেইল পাঠাইছে। এগুলো ওদেরও ঝামেলা আমাদেরও ঝামেলা।